আজকে বিমানের ভালো দিক এবং খারাপ দিক দুইটা নিয়ে আলোচনা পাঁচটায় মানে সিকিউরিটি চেক হয়ে এই পাঁচটায় কিন্তু গাদা গাদা লোক এই হলো বিমানের সার্ভিসের ইমপ্রুভমেন্ট। বা ট্রাফিক জ্যাম মানে রানওয়ে জ্যাম যেটাকে বলে সেটা ছিল না। বিমান বালাদের ব্যবহার ভালোই ছিল। চলে আসলাম আমরা রাজশাহী। বন্ধুরা প্রথমেই দেখেন আমাদের ডোমেস্টিক টার্মিনালের আগেই কিন্তু এটিসি টাওয়ারটা হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগে। আর আমাদের ফ্লাইট যেহেতু পৌনে একটাই, সেহেতু আমরা প্রায় 11:30টার দিকেই পৌঁছে গিয়েছিলাম। ভিআইপি গেটটা খুলে দিয়েছিল, তো আমাদের জনসাধারণের জন্য একটু সুবিধা হয়েছে। আজকে বিমানের ভালো দিক এবং খারাপ দিক দুইটা নিয়ে আলোচনা করব। যেমন এই যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের মানে গ্রাউন্ড স্টাফের প্রথম অংশ, এই যে বোর্ডিং পাস নেওয়া, মানে এরা একদমই প্রফেশনাল না। এখানেই কিন্তু মানে প্রাইভেট এয়ারলাইন্সের সাথে বিমানে বড় একটা পার্থক্য হয়ে যায় ডোমেস্টিক সার্ভিসে। ও আচ্ছা, আমাদের ভাড়া পড়েছিল 26,000 টাকা, মানে এর মধ্যে ভ্যাটই কিন্তু 4,500 টাকার উপরে। গভর্নমেন্ট যে কবে ভ্যাট কমাবে আল্লাহ জানে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু বোর্ডিং পাস নিয়ে অপর পাশে চলে গিয়েছে, এই দিকটা ফাঁকা। এই পাশটায় মানে সিকিউরিটি চেক হয়ে এই পাশটায় কিন্তু গাদা গাদা লোক, উপরে একদমই ফাঁকা। আমি একটু পরেই দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। 2 তলায় পুরাটাই ফাঁকা, অথচ এখানে গাদা গাদা লোক বসে আছে। আমরা ইউসিবি লঞ্চের দিকে যাচ্ছি, কারণ আমার ইউসিবি ক্রেডিট কার্ড ইউজ করি, যদি আমরা রোজা ছিলাম। তারপরও বাচ্চাদের জন্য এই যে পুরোটাই ফাঁকা পড়ে আছে। ইউসিবি লঞ্চ আমরা বরাবরই ইউজ করি ছোটোখাটো ডোমেস্টিক সার্ভিসের অল্প স্বল্প খাবারের জন্য, মোটামুটি ঠিকঠাকই বলা যায়। মিনি বার্গার, কেক, হালকা ফ্রুটস, ক্যাপাচিনো, বসার একটা জায়গা, পত্রিকা। আমাদের ফ্লাইট কিন্তু 11:30টায় ছিল, কিন্তু 12:30টার পরও কোনো অ্যানাউন্সমেন্ট না থাকায় আমরা ভয় পেয়েছিলাম যে বিমানের যে রেপুটেশন আমাদেরকে নাও ডাকতে পারে, সেহেতু আমরা নিচে চলে গিয়েছিলাম। তো যথারীতি তাই, বিমান লেট করবে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো কিছুই নাই। এই ব্যাপারগুলো কিন্তু ইউএস বাংলাতেও আমরা দেখেছি যে তাদেরও কোনো অ্যানাউন্সমেন্ট নাই। আধা ঘন্টা পর আমাদের ডাক পড়লো। বিমান কিন্তু এখন আর কো বাস ইউজ করে না। কো বাস মানে বড় বাস এবং সেখানে দাঁড়িয়ে লোক চাই অনেক, কো বাস ইউজ করে। কেন কো বাস ইউজ করে তা আমি জানি না, বা কো বাসগুলোর অবস্থান যদি কেউ জানতে পারেন বা জানেন তাহলে আমাদেরকে জানাতে পারেন, কারণ আমাদের দেশেই একমাত্র দেশ যেখানে কো বাস ইউজ করা হয় না। মডিফাইড অশোক লেল্যান্ড বা টাটা ইন্ডিয়ান কোম্পানির এই বাসগুলো ইউজ করা হয়। যাই হোক, কোস্টারে করে আমরা যাচ্ছি, মোটামুটি 3টা কোস্টার, যেহেতু 74 সিটের এয়ারক্রাফট। তো যেতে যেতে আমরা সামনে পেলাম থাই এয়ারওয়েজের A330-300। ইন্ডিয়ান ভিসা রেস্ট্রিকশনের কারণে থাইল্যান্ড কিন্তু আমাদের বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য এখন নাম্বার 1 ডেস্টিনেশন। এই জন্য অনেক এয়ারলাইন্সই তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে, না হলে এয়ারক্রাফট বড় করেছে, কারণ যেহেতু এটি দেখেন A330-300 কিন্তু প্রায় 300 আসনের। বন্ধুরা, এই ট্রিপ রিপোর্ট বাদেও আমার কিন্তু অনেক ট্রিপ রিপোর্ট আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিচ্ছি, দেখতে পারেন। ওরে একটা ফ্লাইট ছিল, তো এখন প্রায় হয়তো বা 1:15টার দিকে ছাড়বে। এই হলো বিমানের সার্ভিসের ইমপ্রুভমেন্ট। আগেই বলেছি বিমানের ভালো খারাপ দুটাই বলবো। এই যে অক্সিলারি পাওয়ার ইউনিট, এটা কিন্তু বিমানের সবসময় চালু রাখতে দেখেছি।
একটা বিমান যখন গ্রাউন্ডে থাকে তখন কিন্তু অ্যাডিশনাল পাওয়ার দিয়ে সেখানে পাওয়ার দেওয়া হয়। অক্সিলারি পাওয়ার ইউনিট কিন্তু চালু করার দরকার পড়ে না সাধারণত। তো দেখেন বিমানের হয়তো বা এটা শর্টেজ আছে, তাহলে বিমান ইমপ্রুভ করলো কোথায়? আচ্ছা, এবারে কিছু ভালো কথা বলি, যেমন বোর্ডিংটা কিন্তু খুব দ্রুত বিমান করতে পেরেছে, এটা প্রশংসার দাবিদার। কারণ দুইটা দরজাতেই তারা বোর্ড করেছে, আরেকটা লোডার ইউজ করেছে, যেটা কিন্তু ইউএস বাংলা বা নৌবিহার করতে পারে বলে মনে হয় না। তবে ওনারাও যদি লোডার ইউজ করেন বা কেউ যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এয়ারক্রাফট নাম্বার ছিল S2AKF শ্বেত বলাকা। বিমান যে সর্বশেষ 3টা ব্র্যান্ড নিউ Q400 একদম কোম্পানি থেকে কিনেছিল G2G পদ্ধতিতে লাস্ট গভর্নমেন্টের সময়, তার একটা, যেটার মেনটেন্যান্স অত্যন্ত খারাপ এবং পরতে পরতে অত্যন্ত ময়লা, যেটা আমি একটু পরেই দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে স্টিকার সব উঠে গিয়েছে, মানে এয়ারক্রাফট সিটগুলোর অবস্থা খুবই খারাপ এবং ইনফ্লাইট মানে এন্টারটেনমেন্ট বলতে কিছু নাই। অনেকে পত্রিকা দেয় বা ইনফ্লাইট ম্যাগাজিন থাকে, বিশেষ করে নভোএয়ারে একটা সময় পত্রিকা দিত, মানে নিউজ পেপার দিত, এখন দেয় কিনা জানি না। আধা ঘন্টা পর আমরা রওনা দিলাম, মানে ইঞ্জিন স্টার্ট করলো। জানলাগুলোতে কি পরিমাণ ময়লা, মানে রেগুলার যদি পরিষ্কার করতো তাহলে এত ফোঁটা ময়লা থাকতো না। মানে 4 বছরের এয়ারক্রাফট কিন্তু দেখে মনে হচ্ছে 10 বছর। টেক অফটা স্মুথই ছিল এবং খুব দ্রুতই করতে পেরেছে। টেক অফের ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই বা ট্রাফিক জ্যাম, মানে রানওয়ে জ্যাম যেটাকে বলে, সেটা ছিল না। খুব দ্রুতই আমরা টেক অফ করতে পেরেছি। আবারও বলি, এই যে দেখেন মানে কি পরিমাণ ময়লা, মানে ময়লার প্রমাণ আমি ভিডিওর পরবর্তী অংশে আরও দেখাচ্ছি। এই যে দেখুন কি পরিমাণ ময়লা। হ্যাঁ, 4 বছরের একটা এয়ারক্রাফট কিন্তু পরতে পরতে ময়লা। ময়লাগুলো কি আদৌ তারা পরিষ্কার করে? মানে এমন হবে কেন সার্ভিস? মানে অনেকে 10 বছরের মানে এয়ারক্রাফট কত সুন্দর থাকে। আমরা একেবারে উপরে উঠে গিয়েছি, ময়লা কাঁচ দিয়ে আমরা বাইরেরটা দেখার চেষ্টা করতেছি। তো এর মধ্যেই আমাদেরকে খাবার দিয়ে গেল। খাবারের ছিল হচ্ছে একটা ঠান্ডা বার্গার, সাথে ওয়েফার যেটা প্রাণের, এবং পানি, টিস্যু। খাবারটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং, এবং ল্যান্ডিংটা খুবই দ্রুত হয়েছে। বিমান সাধারণত এত দ্রুত ল্যান্ড করে না, মানে, এবং ল্যান্ড করার সময় প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল। Q400 একটা সুবিধা কি, Q400 ল্যান্ডিং করার সময় কিন্তু চাকাটা দেখা যায়, যেটা ইউএস বাংলার ATR 72-600 দেখা যায় না। রাজশাহী বিমানবন্দরের যে রানওয়ে সেটা কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, হ্যাঁ, এটা বলা যায়। সংস্কার কিছুটা চোখে পড়ছে, বিশেষ করে রানওয়েটা মানে আগের চাইতে ভালো হয়েছে, এটা বলা যায়। যদিও আমরা আধা ঘন্টা দেরি করেছিলাম, কিন্তু বিমান মানে পাইলট খুব দ্রুত চালিয়ে সেটাকে কমিয়ে মানে 15 মিনিট করে দিয়েছে, কারণ 2টার সময় আমরা ল্যান্ড করেছি। বিমান বালাদের ব্যবহার ভালোই ছিল, এটা একটা পজিটিভ দিক। আর রাজশাহীতে ওই সময়টায় বেশ খুব গরমও না, খুব ঠান্ডাও না, মানে চলে আসলাম আমরা রাজশাহী। আজকে হলো 28শে মার্চ 2025। BG481 বিমান বাংলাদেশের ফ্লাইট আধা ঘন্টা লেট। আমরা সবার শেষেই মানে আসলাম।
রাজশাহী বিমানের এই জায়গাটা কিন্তু আগের মতোই রয়েছে, যদিও ট্রলিগুলো কিন্তু ঢাকা বিমানবন্দরের চাইতেও আধুনিক, এটা অবশ্য ভালো লাগে। আর এই সাইডটা কিছুটা পরিবর্তন হয়েছে, কিছুটা উন্নত দেখা যাচ্ছে। প্রায় 10 মিনিট পর লাগেজগুলো ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে আসছে। এই যে এই দিকটায় কিছুটা পরিবর্তন হয়েছে। আর অক্সিলারি পাওয়ারটা চালুই আছে। যাই হোক, এই যে দেওয়ালের অংশটা কিন্তু আগে স্বচ্ছ ছিল, এখন পার্মানেন্ট দেওয়ালের মতো একটা করার চেষ্টা করেছে। এতটুকু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বাদবাকি অন্য কোনো পরিবর্তন রাজশাহী বিমানবন্দরে আমি খুঁজে পাইনি। চকলেট জুস দাও। আমরা নির্ধারিত সময়েই বাহির হয়ে গেলাম। আমাদের গাড়ি আগে থেকে ওয়েট করছিল, তো রওনা দিলাম নওগাঁর উদ্দেশ্যে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করতে পারেন সাথে থাকার জন্য। আর আমার আরও অনেক ট্রিপ রিপোর্ট রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবার আমাকে শেষ করবে কি?